উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটা নিয়ে লাইন ধরে আলোচনা করবার জন্য তোমরা আমার কাছে প্রচুর এসএমএস করেছো, অনুরোধ করেছো। তোমরা বলেছো দাদা বইটা আমার ভীষণ জটিল বলে মনে হচ্ছে, একটু সহজে কি বুঝিয়ে দেওয়া যায় না? অবশ্যই যায়। তোমরা আমার আপনজন, আমার অনুপ্রেরণা। তোমাদের অনুরোধকে, তোমাদের দাবিকে অস্বীকার করবার ক্ষমতা আমার নেই। তাই তোমাদের সব্বার দাবিকে মান্যতা দিয়ে আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বই থেকে ভাষার প্রথম চ্যাপ্টার বাংলা ভাষা ও তার বিভিন্ন শাখা, ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এই প্রথম চ্যাপ্টারটি নিয়ে লাইন ধরে ধরে আলোচনা করব। শুধু আলোচনা নয়, গোটা বিষয়টা তোমাদের কাছে গল্পের মতো করে উপস্থাপন করব, সহজে বুঝিয়ে দেব। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা হাতের কাছে একটা পেন আর একটা বই নিয়ে নাও, যাতে আমি বইয়ের যে অংশগুলো আন্ডারলাইন করতে বলবো, যে যে লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেটা তোমাদের চিনিয়ে দেব, সেটা তোমাদের বুঝে নিতে এবং দাগিয়ে নিতে সুবিধা হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমায় কিন্তু ভীষণ উৎসাহিত করে। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করো আমাদের সমস্ত নোটস, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা, পৃষ্ঠা নাম্বার 105। এই বইয়ের ঠিক এই চ্যাপ্টারের যে অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখো আমি বইয়ে আন্ডারলাইন করে রেখেছি। সেই কথাগুলো আমরা প্রথমে অল্প অল্প করে বুঝে নিই। আমি তোমায় কথা দিচ্ছি, এই বইয়ের জটিলতা, যেটা তোমার কাছে জটিলতা বলে মনে হয়, এক নিমেষে দূর হয়ে যাবে। প্রথমেই দেখো এখানে কি লেখা রয়েছে, ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। তোমার মনে হতে পারে ভাষা আবার বিজ্ঞান হবে কি করে? বিজ্ঞান মানে সায়েন্স, আর ভাষা তো ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এটা তো আর্টস গ্রুপ, তাহলে সেটা বিজ্ঞান কেন বলছে? এই উত্তরটা কিন্তু ঠিক এই এক লাইনের মধ্যেই দেওয়া রয়েছে, যেটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে। ভাষা নিয়ে, যে কোনো ভাষা নিয়ে, হতে পারে বাংলা, হতে পারে ইংরেজি, হতে পারে তামিল, যে কোনো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা, সেটাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। কি বলছে বইয়ে একটু দেখে নিই। ভাষা বিজ্ঞান কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে এই বিষয়টির নির্যাস। ভাষার বিজ্ঞানই হলো ভাষাবিজ্ঞান। অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে, ভাষাবিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে। একদম সিম্পল কথা, বিজ্ঞান যেমন নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, বিজ্ঞান যেমন অনেক কিছু সংশোধন করছে, আমরা হয়তো ভুল জানতাম সেটা পরে আমরা সংশোধন করে নিচ্ছি, ঠিক সেই রকম ভাষাও, আমরা ভাষা নিয়েও যখন বিজ্ঞানসম্মতভাবে চর্চা করি, অনেক নতুন নতুন তথ্য জানতে পারি। অনেক কিছু আমরা যেটা এতদিন ভুল জানতাম সেটাকে আমরা সংশোধন বা পরিমার্জনা করে সত্যের দিকে এগিয়ে যেতে পারি। এরপর আর কি তোমাদের বইয়ে কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে তার সম্পর্কে একটু ছোট্ট তথ্য দেওয়া, মূলত কিভাবে ধাপে ধাপে ভাষাবিজ্ঞান এগিয়ে চলে সেটা লেখা আছে। তোমরা প্রথম প্যারাটা বাড়িতে খুব ভালো করে পড়ে নেবে। দ্বিতীয় প্যারায় একদম প্রথমে দেখো একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। আমরা অনেকে মনে করি মুখের ভাষা আর লেখার ভাষা দুটো এক, কিন্তু আদপেও কিন্তু এই ধারণাটা সঠিক নয়। এই প্যারাটা পড়লে তোমরা জানতে পারবে আজ থেকে 5 কি 7,000 বছর আগে আমরা আর কি লেখালেখি শুরু করি, তার আগে সবটাই কিন্তু ছিল মৌখিক। কাজেই লিখিত ভাষার চাইতে মৌখিক ভাষাটা অনেক প্রাচীন। আর আমরা জানি বিজ্ঞানে কোনো কিছু আলোচনা করতে গেলে একদম গোড়া থেকে শুরু করতে হয়, শুরুর থেকে শুরু করতে হয়। তাই ভাষাবিজ্ঞানে মূল প্রতিপাদ্য বা আলোচ্য বিষয় হলো মানুষের মুখের ভাষা। এই প্যারার শেষের দিকে রয়েছে একটা খুব দামি লাইন, কি লেখা, লক্ষণীয় যে ভাষাবিজ্ঞান কোনো বিশেষ একটা বা দুটো ভাষার কথা বলে না, ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে। তোমার মনে হতে পারে আমরা বাংলা ভাষাবিজ্ঞান পড়ছি, তার মানে ভাষাবিজ্ঞান বুঝি বাংলার, তা নয়।
বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, তামিল হোক, তেলেগু হোক, ইংরেজি হোক, যে ভাষাই হোক না কেন সেই ভাষার ভাষাবিজ্ঞানের কাজ সেই ভাষাকে নিয়ে চর্চা করা। নির্দিষ্ট কোনো ভাষা নয়, সমস্ত ভাষারই বিজ্ঞানসম্মত চর্চা হলো ভাষাবিজ্ঞান। এবার তোমার মনে হতে পারে শুধু কি বিজ্ঞানসম্মত চর্চা নাকি আরও কিছু আছে? দেখো তারপরের লাইনে লাস্ট লাইনটা রয়েছে, তারপরের প্যারার, শুধু ভাষার ভিতরের বিজ্ঞানসম্মত আলোচনাই নয়, ভাষা মানব সভ্যতায় কীভাবে কাজ করে তাও কিন্তু সামগ্রিকভাবে ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। অর্থাৎ মানব সভ্যতায় ভাষার ভূমিকা কতটুকু এটাও আমরা এই জায়গা থেকে জানতে পারি। সহজে আমরা এই 3টে প্যারা পড়ে নিলাম। এবার আমরা মূল অংশে প্রবেশ করছি। ভাষাবিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখা হলো, অর্থাৎ ভাষাবিজ্ঞানের 3টে ভাগ হলো: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এটা খুব ভালো করে মুখস্থ করে নাও, এটা কিন্তু পরীক্ষার শর্ট আকারে দিতে পারে যে ভাষাবিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখার নাম লেখো, বা দিতে পারে ভাষাবিজ্ঞানের শাখা কয়টি ও কী কী, যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। এটা হয়তো 5এর প্রশ্ন। এবার আমরা জেনে গেলাম 3টে ভাষার নাম, ভাষাবিজ্ঞানের 3টে শাখার নাম। আমরা তাহলে প্রথম পড়ব তুলনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানটা পড়লেই আমরা বুঝতে পারছি এটার মধ্যে কোনো একটা তুলনা থাকবে। এই তুলনামূলক ভাষাবিজ্ঞানটা কি? কি বলছে? তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। মারাত্মক গুরুত্বপূর্ণ লাইন, টেস্ট পেপার খুলে দেখবে যে অনেক স্কুলে এটা আর কি শর্ট কোয়েশ্চেন হিসাবে দেওয়া হয়। জোন্স মূলত সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। এটাও অনেক স্কুলে দেয় যে জোন্স কোন কোন ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে, কারণ ভাষাগুলির একটি মূল ভাষা থেকে উৎপন্ন। এখানে তাহলে কি বোঝানো হচ্ছে? উইলিয়াম জোন্স 4-5টা ভাষা, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি, এই ভাষাগুলো অনেক অনেক বিশ্লেষণ করে দেখেছেন এই ভাষাগুলো হয়তো আলাদা, এদের মধ্যে তুলনা করে দেখেছেন ভাষাগুলো হয়তো আলাদা, কিন্তু মজার বিষয় হলো ভাষাগুলো একটা ভাষা থেকেই সৃষ্টি। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। জোন্স পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের বিভিন্ন গবেষকরা গবেষণা করে ভাষা নিয়ে বিশ্লেষণ করে এটা প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, উইলিয়াম জোন্স সঠিক কথা বলেছেন, এই ভাষাগুলো একটা ভাষা থেকেই উৎপন্ন হয়েছে। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। এই প্রধান বা মূল ভাষার কোনো নমুনা বা পাথুরে প্রমাণ নেই। কিন্তু এই যে এটা কোন ভাষা, এবার তুমি বলতে পারো আচ্ছা তাহলে সে তো বুঝলাম এটা মূল ভাষা, কিন্তু সেই মূল ভাষাটার নাম কি তার কিন্তু কোনো প্রমাণ নেই। তবে সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলির তুলনা করে এই মূল ভাষার একটা কাঠামো কল্পনা করা যেতে পারে। কিন্তু এই যে ভাষাগুলো বলা হলো আর কি, এই সংস্কৃত, গ্রিক, লাতিন এগুলোকে ভালো করে বিশ্লেষণ করে দেখা গেলে বোঝা যায় মূল ভাষাটা কেমন, তার একটা কাঠামো, তার একটা ধারণা আর কি, যে কেমন হতে পারে সেই মূল ভাষাটা, সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারি। এবার চলে আসছি একদম এই প্যারার লাস্ট অংশে। তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষা বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট লাইন। তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? সমগোত্রজ অর্থাৎ একই গোত্রীয়, তোমরা সহজভাবে বুঝতে পারো একই ধরনের ভাষাগুলোর মধ্যে তুলনা করবে এবং তুলনা করে সেই একই ধরনের ভাষাগুলোর উৎস কী, সেই একই ধরনের ভাষাগুলো কোথা থেকে সৃষ্টি তার সেটাকে পুনর্নির্মাণ করবে, সেটাকে আর কি মোটামুটি একটা প্রমাণ করে আমাদের সামনে তুলে ধরবে যে এর উৎসটা কেমন ছিল। এই হচ্ছে আমাদের তুলনামূলক ভাষাবিজ্ঞান। এবার আমরা আসব দ্বিতীয় অংশ, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞান যা এটা ঠিক আলাদা, সেটা এদের মধ্যে পার্থক্য অনেক। তুলনামূলক ভাষাবিজ্ঞান যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে, বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে বা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক রূপান্তর আলোচনা করে। এখানে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে তুলনামূলক ভাষাবিজ্ঞান যেটা আগে পড়েছি এটা শুধু ভাষার তুলনা করে বা তার উৎস তৈরি করে তা নয়, তার রূপান্তরটাও আলোচনা করে যে কিভাবে সেই মূল ভাষা থেকে অন্যান্য ভাষা এসেছে, রূপ অন্তর ঘটেছে, রূপের পরিবর্তন ঘটেছে। শুধু তাই নয়,
কি কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায়, মানে কালগত বলতে সময়ের সঙ্গে সঙ্গে কি পরিবর্তন ভাষার মধ্যে লক্ষ্য করা যায় এবং কি ধরনের কালগত রূপান্তর তাও বিধিবদ্ধ করে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহঠঠ এর মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। এটা খুব ইন্টারেস্টিং আর একটা জায়গা। তোমরা ক্লাস 11-এ পড়েছো বাংলা ভাষা কিভাবে আর কি জন্ম হয়েছিল। তোমরা একটা প্রশ্নও পড়েছিলে যে সংস্কৃতই কি বাংলার জননী, সেখানে আর কি তোমরা দেখেছো বাংলা ভাষা কেমনভাবে পালি থেকে প্রাকৃত থেকে অপভ্রংশ, তারপর নানা স্তর পেরিয়ে বাংলা আর কি ভাষার জন্ম হয়েছিল। এই যে জন্মের প্রক্রিয়া, এটাই হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। কেমন কাজ? ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি? একটা ভাষা বিবর্তন হচ্ছে, বিবর্তন মানে ধীরে ধীরে বদল ঘটছে। এই যে বিবর্তন, এর ফলে কি পরিবর্তন দেখা যাচ্ছে, এই গোটা বিষয়টা কিন্তু আলোচনা করার কাজ হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের। আমরা চলে আসছি লাস্ট অংশ, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবে আলোচনা করে না। আমরা আগে যে দুটো দেখলাম, তুলনামূলক বা ঐতিহাসিক, ঐতিহাসিকটা তো একদম ভাষার বিবর্তন আর ওদিকে তুলনামূলকটা উৎস, এইগুলো নিয়ে আলোচনা করে, মানে সবই অতীত নিয়ে আলোচনা করে। কিন্তু বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ সমকালীন, মানে এই সময়ে প্রচলিত ভাষার গঠনরীতি বিন্যাস, অর্থাৎ বর্তমান সময়ে যে ভাষা চলছে তার গঠনরীতি বিন্যাস করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রধানত ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন দেশে। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বলা হচ্ছে যে ভাষাটা সবে নতুন জন্ম হয়েছে বা যে ভাষাটা বোঝা যাচ্ছে না কোন ভাষা থেকে এর জন্ম, সেই সব ভাষার আর কি গুরুত্ব বা তার সেই সব ভাষা সম্পর্কে আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ভ্যালু কিন্তু অত্যন্ত বেশি। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধানত চারটি আর কি বিষয় রয়েছে। এটা খুব দেয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে ভাষার আলোচনার চারটি বিষয় কি কি, চারটি নামই তোমরা মুখস্থ করবে। ধ্বনিতত্ত্ব ও ধ্বনিবিজ্ঞান, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা রূপতত্ত্ব, তৃতীয়টা বাক্যতত্ত্ব, চতুর্থটা শব্দার্থ তত্ত্ব। এই চারটে অংশ, এই চারটে অংশের এবার সম্পূর্ণ বিশ্লেষণ আমাদের কিন্তু এই বইটিতে পরবর্তীতে দেওয়া রয়েছে। এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। আশা করি আলোচনাটা তোমার ভালো লেগেছে। তোমার কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানিও। যদি এই রকম আলোচনা আরও দেখতে চাও সেটাও নিচে কমেন্ট করে জানিও। আগামী ভিডিওতে আর কি করলে ভালো হয় আমাকে অবশ্যই জানিও। তোমাদের সবার মূল্যবান মতামত পড়বার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো।